এখন আমাদের চিফ গেস্টের বক্তব্য শোনার পালা এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং তিনি পরিচিত কবি কামাল চৌধুরী নামেও। তিনি নর্থ সাউথের খুবই কাছের একজন মানুষ এবং এই পর্যায়ে আমি আমাদের প্রধান অতিথি ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী স্যারকে অনুরোধ করব তার বক্তব্য পেশ করবার জন্য। আমরা হাততালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। আজকের এই সেমিনারের সম্মাননীয় সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, এখানে আজকে মুখ্য আলোচক হিসেবে আপনারা তার বক্তব্য শুনেছেন এবং সেই সময়ে যে বিষয় নিয়ে আজকে আসলে আলোচনা সেটার সঙ্গে যে তার সেই সময় ভূমিকা সম্পর্কে কিছুটা তিনি আলোকপাত করেছেন। আমাদের আজকের মুখ্য আলোচক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং সভাপতি বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম অধ্যাপক মেজারুর রহমান, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত অধ্যাপক শ্রদ্ধেয় আব্দুর রব খান, কোষাধ্যক্ষ উপ উপাচার্য ভারপ্রাপ্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এখানে যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তারা স্বক্ষেত্রে সকলেই অত্যন্ত পরিচিত এবং মাননীয় সংসদ সদস্য জনাব নাজমা আক্তার, অধ্যাপক রশিদ আসকারি এবং বঙ্গবন্ধু গবেষক জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। মূল প্রবন্ধ যিনি উপস্থাপন করেছেন অধ্যাপক মিল্টন বিশ্বাস, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। সেই সঙ্গে উপস্থিত সুধীজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি বিশেষ ধন্যবাদ জানাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং এর উপাচার্য মাননীয় উপাচার্যকে এবং বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামকে আমাকে আজকের এই তাৎপর্যপূর্ণ যে সেমিনার, সেই সেমিনারে আমন্ত্রণ জানানোর জন্য। ইতিমধ্যে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম তারা অনেকগুলো সেমিনার করেছে এবং বিভিন্ন সময়ে বিশিষ্টজনরা এখানে অংশ নিয়েছেন এবং আজকে যে সেমিনার আয়োজনটা করা হয়েছে এটি আমি মনে করি যে আসলে যে শব্দটা আমি ব্যবহার করেছি একটু আগে, তাৎপর্যপূর্ণ, আমি যথার্থই এটাকে তাৎপর্যপূর্ণ মনে করি। এই সেমিনারের যে নামটা আছে কারাগার থেকে কারামুক্তি, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, মানে একটি বাক্যের মধ্যে একটা বিশাল ইতিহাসকে ধরা খুব কঠিন কাজ এবং খুবই স্বাভাবিকভাবে এ বিষয়ে প্রলম্বিত না হলেও এই অল্প সময়ের ভেতরে আলোচনা তো বহুমাত্রিকই হওয়া স্বাভাবিক এবং আমি যেটুকু আলোচনা শুনেছি আজকে এবং তাতে প্রত্যেকেই চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, আত্মত্যাগ এবং একই সঙ্গে তার কন্যা, তার যে সংগ্রাম এবং অর্জন, সে বিষয়গুলোকে তুলে ধরতে। তো আমি আপনাদের এখানে যারা আছেন, বিশেষ করে যেহেতু শিক্ষার্থীরা আছেন, আমি মনে করি যে আজকের আলোচনা বিষয়টা খুবই একটি জরুরি বিষয়, কারণ আমরা আসলে যে যুগে আমরা বসবাস করি সেই যুগটার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কিছুটা
ইতিহাস থেকে বিযুক্ত। এবং একটা সময় আপনারা কিছুক্ষণ আগেও শুনেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যে আমরা একটা সময় কাটিয়েছি 21 বছর, একটা পরিকল্পিত বিভ্রমকাল কিংবা একটা বিস্মরণকাল। আমাদের যে নতুন প্রজন্ম, তাদেরকে ইতিহাস থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির অর্জন, গৌরব এবং সাহসের ইতিহাস থেকে। আর বাঙালির স্বভাবের ভেতরেও কিছুটা যে বিস্মরণ বিষয়টি নেই তা নয়। এবং ইতিহাসের যে চেতনা, আমরা যেটাকে আসলে ঐতিহাসিক বা ইতিহাসের চেতনা বলি, সেই জায়গাটাতে আসলে আমাদের কিছুটা ঘাটতি আছে। সে কারণে একসময় যখন ব্রিটিশরা এই অঞ্চলে এসেছিল, তারা একটা কথা বলেছিল যে এই অঞ্চলের অনেক উপাখ্যান আছে, অনেক কাহিনী আছে, কিন্তু ইতিহাস নাই। আমরা আজকে গর্বের সঙ্গে সেই ঔপনিবেশিক উক্তির বিরোধিতা করে বলতে পারি আমাদের ইতিহাস আছে, গৌরবের ইতিহাস। এবং এই ভূখণ্ডেও যে ইতিহাসটা তৈরি করেছে একটি জাতির আন্দোলন সংগ্রামের মাধ্যমে, একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস, সেই ইতিহাস পৃথিবীতে আসলে এই তুলনীয় ইতিহাস আপনি আরেকটি খুঁজে বের করতে পারবেন কিনা আমার মনে হয় যে সন্দেহ আছে। জাতিপিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সেই ইতিহাসটা তৈরি করেছি। আমাদের একজন প্রফেসর আব্দুর রাজ্জাক, আপনারা জানেন, একসময় জাতীয় অধ্যাপক ছিলেন, তিনি প্রয়াত। তিনি তার একটা লেখায় তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু এবং একমাত্র বঙ্গবন্ধু এবং তার নেতৃত্বে বাঙালি জাতিসত্তা থেকে, আমি আসলে ব্যাখ্যা করতে যাচ্ছি না, সেটু কেউ কেউ মানে ব্যাখ্যা করতে গেলে বলবেন যে ওই যে যেহেতু অ্যানথ্রোপোলজিতে লেখাপড়া কিছুটা করেছে, আমি আবার ওই দিকে চলে যাচ্ছি কিনা, ব্যাপারটা সেরকম, সে জায়গায় আমি যাব না। কিন্তু জাতিসত্তা থেকে জাতি হয়ে ওঠার যে অভিপ্রায়, সেটা ব্যক্ত করেছে। এবং 1971 সালে সেই সময়ে যখন আমরা মার্চ মাসকে আমাদের জন্ম মাসে রূপান্তর করেছি, ঠিক সেই সময় বঙ্গবন্ধুর যে তর্জনীর বরাভয়, আমি বলি যে এটা হচ্ছে তর্জনীর বরাভয়, যে এই তর্জনীর বরাভয়ে এই গাঙ্গেয় বদ্বীপ যখন জেগে উঠেছিল, এবং এই জেগে ওঠা এরকম অসাধারণ জেগে ওঠা যে পৃথিবীর ইতিহাসকে যদি আমরা আসলে বিশ্লেষণ করি, তাহলেও বোধহয় আমরা এভাবে একজন সার্বভৌম ব্যক্তির সন্ধান আমি খুঁজে পাবো না। কারণ প্রতিটা জাতির সদস্য সব প্রত্যেকে অক্ষরে অক্ষরে তার নির্দেশ তখন পালন করেছে। বঙ্গবন্ধু একই সঙ্গে সেই সময় হয়ে উঠেছিলেন একজন সার্বভৌম ব্যক্তি, সার্বভৌম নেতা। তিনি কিন্তু মুখোশহীন একজন মানুষ, কিন্তু মুখোশহীন হলেও জাতি তার কথা শুনেছে। এবং সেজন্য আব্দুর রাজ্জাক বলছেন যে তিনি আসলে একমাত্র প্রতীক। এই উপমহাদেশে কিন্তু আমরা যদি একটু সন্ধান করি, তাহলে আরো কিছু প্রতীক আমরা পাবো। যেমন মহাত্মা গান্ধী বা মোহাম্মদ আলী জিন্নাহ, তারাও কিন্তু খুব বড় নেতা ছিলেন, কিন্তু তাদের জাতির কেউ বঙ্গবন্ধুকে তার জাতি যেভাবে অনুসরণ করেছে, তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে, এভাবে কিন্তু ইতিহাস তাদের মতো বড় নেতৃত্ব কিন্তু তৈরি করতে পারেনি। এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা বড় ইতিহাসের রচয়িতা কিন্তু এই বাঙালিরা। এবং সেই ইতিহাসের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার ইতিমধ্যে আপনারা শুনেছেন যে দীর্ঘ জীবনের যে আন্দোলন সংগ্রাম, তাতে বহুবার তিনি কারাবরণ করেছেন। এবং এই কারাবরণের মাধ্যমে আমাদের কিন্তু এই জাতিসত্তার যে জাগরণ, সেই জাগরণটাও কিন্তু তিনি সৃষ্টি করেছেন তার সাহস দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে এবং তার স্বপ্ন দিয়ে। তো আজকে আমি গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করি, গভীর ভালোবাসা আমি স্মরণ করি। এবং এখানে যারা তরুণ প্রজন্ম যারা আছে,
তাদের সঙ্গে আমি ব্যক্তিগত অভিজ্ঞতাটাকেও শেয়ার করি যে 1971 সালের 7ই মার্চ যে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে, তখন এটির নাম ছিল রেসকোর্স ময়দান, রেসকোর্স ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণটা শুনতে আমি 25 কিলোমিটার হেঁটে আদমজি থেকে, তখন আদমজি ড্যামরা হয়ে আসতো, তো মুক্তি সরণি তখন ছিল না, হেঁটে এসে আমি বঙ্গবন্ধুর সেই ভাষণটা আমি শুনতে পেরেছিলাম। এটা আমার একটা পরম সৌভাগ্য। এবং এখনও যখন আমি সেই ভাষণটা শুনি, আমার মনে হয় যে এই বিশাল জনসমুদ্রে আমিও ক্ষুদ্রতম একটা অংশ ছিলাম। এবং বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি তিনি যখন ফিরে আসেন, সেদিনও আমার সৌভাগ্য হয়েছিল এই রেসকোর্সের জনসমুদ্রে তার প্রত্যাবর্তনকালীন যে অসাধারণ ভাষণ সেটি শোনার। তো বঙ্গবন্ধু আসলে আমাদের কাছে যেভাবে প্রতিভাব, অর্থাৎ আমি যে প্রজন্মের, আজকের তরুণ কিন্তু সে প্রজন্মের নন। আজকের তরুণের কাছে বঙ্গবন্ধু এবং তার কন্যার যে অর্জন এবং গৌরব, কিংবা আজকে বাংলাদেশকে যে একটা সমুন্নত জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখতে পাই সারা পৃথিবীতে, এই যে অর্জন এবং গৌরবের জায়গাটা আমি যখন দেখি, আমি আমার আবেগ দিয়ে দেখি। প্রফেসর শরীফ সাহেব এখানে আছেন, বিশিষ্ট ঐতিহাসিক, তিনি যখন দেখেন তখন তার সেই সময়ের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার চোখ দিয়ে দেখেন, কিংবা ভিসি মহোদয় যখন দেখেন সেই চোখ দিয়ে দেখেন। কিন্তু এখানে যারা তরুণ আছেন তারা কিন্তু সে আবেগ দিয়ে দেখেন। তারা সেই ঘটনাক্রমকে বিশ্লেষণ করে ইতিহাসের নিরিখে দেখার চেষ্টা করেন। ইতিহাস শুধুমাত্র ঘটনাক্রম নয়, ইতিহাস হচ্ছে আমাদের গৌরবময় অতীতকে সমকালের সঙ্গে সংযুক্ত করা, এবং ইতিহাস হচ্ছে আগামীকালের যে রসদ, সেটাকে যাতে করে তরুণ প্রজন্মের কাছে আমরা পরিবেশন করতে পারি, সেরকম একটা বিশ্লেষণ দিয়ে সেরকম একটা শক্তির সঞ্চয় করা। আসলে ইতিহাসকে সেই জায়গাগুলি দেখার জন্যে আজকের যে আলোচনাটি আমি মনে করি যে খুবই প্রয়োজনীয় একটি আলোচনা। এবং সেজন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যেহেতু এটা হচ্ছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আমি অনুরোধ করব, এবং ইতিহাস বিভাগ আছে, এই ইতিহাস বিভাগে অনেক ভালো কাজ হচ্ছে, এর মাধ্যমে ইতিহাস এবং দর্শনের যে বিষয়গুলো আছে, বাংলাদেশের ইতিহাসে যে বিষয়গুলো আছে, সেগুলি যাতে ভালোভাবে আসলে তুলে ধরা যায়। বঙ্কিমচন্দ্র একবার বলেছিলেন যে বাঙালির ইতিহাস নাই, সাহেবেরা পাখি মারিতে গেলে ইতিহাস রচিত হয়। তো এখন তো আমাদের সেই ইতিহাসটা আছে, কিন্তু শুধুমাত্র কি রচিত ইতিহাস শুধু গবেষণাগারে পড়ে থাকবে? ইতিহাসকে তো আসলে তরুণ প্রজন্মের কাছে সঞ্চারিত করতে হবে। আজকের যে আলোচনার মাধ্যমে এখানে যারা উপস্থিত আছে, তারা যে বিষয়গুলি আসলে জানতে পারার যে সুযোগটা পেল, এটাও আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা যে আয়োজনটা করেছেন, সে আয়োজনটা খুবই তাৎপর্যপূর্ণ, সেজন্য আবারও একবার ধন্যবাদ জানাই। সময়টার কথা বলেছিলাম আমি। এই যে সময়, এই সময়টার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে আমরা সারফেসটা দেখি। এটা অনেকে বলেন যে পোস্ট মডার্ন যুগের বোধহয় এক ধরনের বৈশিষ্ট্য। যেমন ধরেন, আপনি বাসায় বসে আছেন, আপনার কোনো কাজ নাই, আপনি ভাবছেন ঠিক আছে আমি টেলিভিশন দেখি, আপনার হাতে রিমোট আছে, আপনি রিমোটটাতে একবার একটা চ্যানেল, একবার বিবিসি, একবার সিএনএন, কিংবা আরেকবার বাংলাদেশ টেলিভিশন, কিংবা দূরদর্শন, যেটা ইচ্ছা আপনি ঘুরছেন। আপনি কোথাও স্থির নন। ট্রেনের জানলা দিয়ে গ্রাম দেখার মতো এক ধরনের অভিজ্ঞতা। অনেক সময় বিদেশ থেকে গবেষকরা আসেন, এসে 3-4 দিনের মধ্যে বিরাট একটা গবেষণা করে চলে যান, এবং আমরা বলি যে বাহ বাহ, বিরাট গবেষণা করেছে। কিছুই করেনি, কিছুই দেখে না, কিছুই জানে না, কিছুই বোঝে না, কিন্তু ইংরেজিতে লিখে তারা প্রমাণ করে দেন যে তারা বিরাট একটা গবেষণা কাজ করে গেছে। এবং পৃথিবীর যারা এই ধরনের গবেষণা করেছে বাংলাদেশে, তাদের বেশিরভাগই, যেমন আমি একটা শুধু উদাহরণ দিই, একজন বাংলাদেশে এসে ক্ষুদ্র নৃগোষ্ঠী কতজন আছেন সেই সম্পর্কে একটা লিখতে গিয়ে তিনি লিখেছেন যে 12টা। তিনি কিন্তু খুব বড় গবেষক। এমনকি 20th সেঞ্চুরির আইকন যাকে বলা হয়, ক্লদ লেভি স্ট্রস, তিনি কিন্তু পাকিস্তান আমলে একবার বাংলাদেশে এসেছিলেন।
কক্সবাজারে তিনি কাজ করেছেন এবং তিনিও যে গবেষণাটা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন তাতেও কিন্তু এটাও আংশিক। তার অর্থটা দাঁড়াচ্ছে আমাকে কিন্তু কাজগুলি করতে হবে ইনসাইডার হিসেবে, শুধুমাত্র রিমোট টিপে টিপে আমি ইতিহাস দেখতে পারবো না, আমি জানতে পারবো না। কিন্তু যেহেতু বর্তমান সময়ের এটি হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য, সেজন্য তরুণ প্রজন্মের কাছে আসলে ইতিহাসটাকে যাতে গভীরভাবে তুলে ধরা যায়, যাতে করে তারা ইতিহাসটা জানে। যেমন আমি আসলে এই কথাগুলো এত কেন বলছি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে টিক্কা খানকে আপনারা টিক্কা খানের নাম শুনেছেন কিনা। আমি খুব সিনিয়রদের মানে ছেলে মেয়েদের সামনে হাত তুলতে কেউ সাহস করছে না। রাও ফরমানের নাম কয়জন শুনেছে? হাত তুলতে কেউ সাহস করছে না। ইতিহাসটা আসলে অনেকেই আমাদের এই পাকিস্তানিরা যে কি ভয়াবহ গণহত্যা চালিয়েছে সেই ইতিহাসটা আমরা ভুলতে বসে গেছি। তো সেজন্য আসলে এই ধরনের সেমিনার কিংবা আলোচনা যত বেশি হয় ততই আমি মনে করি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তো অবশ্যই এটা খুবই বড় মঙ্গল। কারণ আপনারা যখন একটা বিষয় মনে রাখতে হবে যে যে জ্ঞানটা আমি একটা প্রাতিষ্ঠানিকভাবে পাচ্ছি, অর্থাৎ একটা শিক্ষায়তনে যেটা পাচ্ছি, সেটা কিন্তু জ্ঞান বা সেটা হচ্ছে আমার একটা অর্জিত শিক্ষা, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি সবসময় জ্ঞানের অংশ নয়। জ্ঞানটা হচ্ছে বোধের অংশ এবং এই বোধের অংশটাকে জাগিয়ে দেওয়া দরকার। এবং অর্জিত শিক্ষা সঙ্গে জ্ঞানের যে একটা যোগ সাধন, সেটা যদি আমরা করতে না পারি তাহলে আগামী দিনে কিন্তু আমরা যে আরও একটা অগ্রসর জাতি হিসেবে নিজেদের অবস্থানটাকে তুলে ধরবো, সেই কাজটা কিন্তু বিলম্বিত হবে। সেজন্য আমি মানে খুব অনেকটা বড় ধরনের একটা গৌরচন্দ্রিকার মতোই হলো ব্যাপারটা, কিন্তু তারপরেও আমি বলবো যে এই আলোচনাগুলি আরও বেশি আকারে করা দরকার, যাতে করে আমরা যে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের আগে যারা যে আত্মত্যাগ করেছেন, যাদের গৌরবের উপর আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি, সেটি সম্পর্কে যাতে আমরা অবহিত হতে পারি। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, এটি আসলে খুব অল্প সময় বলা সম্ভব নয়। আমরা জানি যে একটা জীবন যখন মহাকাব্যিক জীবনে রূপান্তরিত হয় তার যে বহুমাত্রিকতা, আবার বহুমাত্রিক শব্দটা কিন্তু সবাই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আপনি দেখবেন যে বলবে যে খুব বহুমাত্রিক মানুষ, কারণ উনি সকালে বাজার করেন, বিকেলে তিনি হয়তো একটু নাস্তা খান, তারপরে রাতে একটু ভালো করে ঘুমান, তিনিও বহুমাত্রিক, তারা বহু কাজ করেন। কিন্তু সেটা বহুমাত্রিকতা নয়। মনে রাখতে হবে যে যেমন হোমার কেন বড় কবি, এটা নিয়ে এরিস্টটল তিনি একটা লেখা লিখেছিলেন। তো সেই লেখাতেই পরবর্তীতে ব্যাখ্যা করে লঙ্গিনুস নামে একজন সাহিত্যতাত্ত্বিক তিনি বলেছিলেন যে হোমার বড় কবি কারণ হোমারের যে চরিত্রগুলো আছে, যেমন ধরেন অ্যাকিলিস কিংবা হেক্টর কিংবা অ্যাজাক্স, আপনারা পড়েছেন এটা নিশ্চয়ই, এবং আপনাদের লাইব্রেরিতে এই বইটা থাকার কথা আছে আমি ধারণা করি, এবং একটা লো কস্ট এডিশনও আছে হয়তোবা। তো সেখানে দেখবেন যে এগুলি সবই কিন্তু চরিত্র, আগামেমনন, এগুলি সবই চরিত্র। কিন্তু যখন লেখাটা আমরা পড়ি তখন মনে হয় যে হেক্টর, বা মনে হয় যে একটা শুধু সে বীর নন, তার সঙ্গে একটা আরো অলৌকিক কোনো কিছু যেন একটা সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ দৃশ্যটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে আরেকটা সমুন্নত জায়গায় আছে। এই যে সমুন্নতি, এটাই হচ্ছে আসলে বহুমাত্রিকতা। বহুমাত্রিকতা হচ্ছে আমি 10টা কাজ করি, সেটা বহুমাত্রিকতা নয়। বাংলাদেশের ইতিহাসকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন, বাংলাদেশের এই জাতিকে, এই যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিসত্তা, এই কথাটা আমি বলি এই জন্যে যে আমরা জানি যে ভাষার আসলে দুইটা দিক। একটা হচ্ছে ভাষা যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে, ভাবের আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করে। সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে ইংরেজি হচ্ছে পৃথিবীতে 1 নম্বর ভাষা। কিন্তু যদি জাতিসত্তার সংস্কৃতির বাহন হিসেবে আমরা দেখি তাহলে কিন্তু ইংরেজিকে আমরা অনেক পেছনে নিয়ে যেতে হবে। কারণ ইংরেজ জাতিসত্তা বা জাতির যে জনসংখ্যা মানে অর্থাৎ ভাষা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাদের সংখ্যা কিন্তু অনেক কম। সেই হিসেবে যদি দেখি চীনের হানরা হচ্ছে সবচেয়ে বড় জাতিসত্তা, আর তারপরে আরবরা কিংবা এরপরে যদি দেখি তৃতীয় বৃহত্তম জাতিসত্তা হচ্ছে বাঙালিরা। এই বাঙালির কোনো রাষ্ট্র ছিল না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালিদের তার জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন। এবং এটি হচ্ছে ওই যে ইতিহাসের যে সমুন্নতি, এটা তো তার আগে কেউ করতে পারেনি। বহুজন
বলেছেন বহু আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেক কিছু হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসেরও কিন্তু প্রথম সভাপতি বাঙালি, মুসলিম লীগের প্রতিষ্ঠাতাও বাঙালি, এমনকি আজকে যে ভারতের বিজেপি ক্ষমতায় আছে তাদেরও কিন্তু যে শুরু হয়েছে হিন্দু মহাসভা থেকে, এটারও কিন্তু একসময় প্রতিষ্ঠাতা বাঙালি। বাঙালিরা কিন্তু পৃথিবীতে কিন্তু খুবই, এমনকি এই এশিয়াতে সবচেয়ে নোবেল লর্ডের রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি, কিন্তু বাঙালিরা অনেক কিছু করেছেন। সুভাষচন্দ্র বসুর মতো বড় নেতাও কিন্তু বাঙালিরা জন্ম দিয়েছে, কিন্তু তারপরেও বাঙালির কোনো নিজস্ব ইতিহাস রচিত হয়নি, জাতিসত্তার অর্জনের ইতিহাস এবং একটা জাতি রাষ্ট্র অর্জনের ইতিহাস, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমরা পেয়েছি। এটি হচ্ছে আসলে একটা বড় ঘটনা এই উপমহাদেশে এবং আমি মনে করি যে সারা পৃথিবীতে। তো এই জন্যে আসলে বঙ্গবন্ধু হচ্ছেন যে বাঙালি ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তি, যাকে আমরা বলি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, কিংবা হাজার বছর বলুন কিংবা হাজার বছর অতিক্রান্ত সময়ের বলুন, সেভাবে বঙ্গবন্ধুকে আমাদের দেখতে হবে। বঙ্গবন্ধু বহুবার কারাগারে গেছেন এবং আপনারা লক্ষ্য করবেন, আমি তরুণ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, অবশ্যই যারা আমার বয়সী আছেন তাদেরকেও অসমাপ্ত আত্মজীবনীটা আমি বলি যে এই বইটা একটা বৈশিষ্ট্য আছে যে আমরা কিন্তু যখন একটু, যেমন ধরেন আমরা লং ওয়াক অফ ফ্রিডম পড়েছেন হয়তো বা কেউ কেউ, এটা নেলসন ম্যান্ডেলার লেখা। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে ছিলেন, একটু আগে তার প্রসঙ্গটা ডক্টর রশিদ আসকারী সম্ভবত বলেছেন। এই 27 বছর পরে তিনি যখন মুক্ত হয়ে আসলেন তখন তিনি তার এই বইটা, তিনি কিন্তু কারাগারে লিখেছিলেন। কারাগারে কিন্তু তিনি একা বইটা লেখেননি, তার সঙ্গে ওয়াল্টার সিসলু আরও অনেকে ছিলেন, সবার সঙ্গে আলোচনা করে তিনি সেই বইটা লেখার সুযোগ পেয়েছিলেন। এবং তারপরে তিনি যখন প্রেসিডেন্ট হন তখন কিন্তু পাণ্ডুলিপিটাও কিন্তু তিনি দেখতে পেরেছিলেন, এবং এভাবে করে তারপরে তার বইটা বেরিয়েছেন, লং ওয়াক টু ফ্রিডম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা কিংবা আমার দেখা নয়া চিল, এই কোনোটি কিন্তু বঙ্গবন্ধু দেখতে পাননি, কিন্তু ঠিক সেই সময়ের ইতিহাস যেভাবে লেখা ছিল সেরকম একটা সেই সময়ের চোখে লেখা যে ইতিহাসটা, সেটা কিন্তু পরিমার্জন তিনি করেননি। একইভাবে কিন্তু আমরা সেটা আমাদের সামনে পাই, এবং এই গ্রন্থটি আমরা যখন পাই তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি বড় কাজ করেছেন, যে সেটি হচ্ছে যে তিনি এসবির যে রিপোর্টগুলো আছে, অর্থাৎ বঙ্গবন্ধুকে নিয়ে পুলিশের যে বিভিন্ন সময় যে রিপোর্টগুলো ছিল, সেই রিপোর্টগুলো তিনি প্রকাশ করেছেন। এখন 12 খণ্ড প্রকাশিত হয়ে গেছে। সেটার সঙ্গে যদি আপনি মিলিয়ে পড়েন আপনি দেখবেন যে হুবহু আপনি মিল পাবেন। তার মানে হচ্ছে ইতিহাসের যে কাজটি, যে এই কাজটি অসমাপ্ত আত্মজীবনীর মাধ্যমে হয়েছে, একটা মিসিং লিঙ্ক ছিল আমাদের ইতিহাসে বহু জায়গায়, একটা ধূসর এলাকা ছিল, সেটাকে জোড়া দিয়েছে কারাগারে রোজ নামচা, সেটাকে জোড়া দিয়েছে অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়া চিল। আর পঠন পাঠন দেখবেন বঙ্গবন্ধু যখন এই কারাগারে থেকে কিন্তু তিনি আমার দেখা নয়া চিন্তা তিনি লিখেছেন, সেই সময় তিনি লিখছেন যে আইজাক আসিমভের সঙ্গে আমার দেখা হলো। কয়জন বলতে পারবেন আইজাক আসিমভের নাম? নাজিম হিকমতের সঙ্গে আমার দেখা হলো, কয়জন এখন বলতে পারবেন? সেই সময় তরুণ শেখ মুজিবুর রহমান তিনি বলছেন আমি ওর সঙ্গে, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে, এবং আরো অনেকের কথা আছে। তো এভাবেই কিন্তু আসলে একটা ইতিহাসের রচয়িতা হয়ে উঠতে হলে একটা জাতিকে তার নিজের পায়ের এবং তার ভেতরে আগুন জ্বালিয়ে দিতে হলে, অর্থাৎ যে অভিপ্রায়ের যে আগুন, জাতি হয়ে ওঠার আগুন, সেটা হলে কিন্তু বহু ত্যাগ, বহু আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আসতে হয়। তা আমরা আসলে দীর্ঘ বক্তব্য হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা এরকম যে কিছু কথার পিঠে চলে আসে, তারপর আমি একটু চেষ্টা করবো সংক্ষিপ্ত করতে। 1975 সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। তারপরের যে সময়টা, আমরা যারা সেই সময়টাকে প্রত্যক্ষ করেছি, সেটি ঘাতক কবলিত একটা বাংলাদেশ, সামরিক স্বৈরাচার কবলিত একটা বাংলাদেশ। ওই যে কিছুক্ষণ আগে ডক্টর মিজানুর রহমান একটা খুব ভালো কথা বলেছেন যে শেখ হাসিনা এই সামরিক স্বৈরাচারের কবল থেকে বা সামরিক শাসনের কবল থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় তিনি ফিরিয়ে এনেছেন। আসলে বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনি দৃশ্যটা একটু ভাবুন যে হেলিকপ্টার উড়ে যাচ্ছে টুঙ্গিপাড়ার দিকে, আমরা কিন্তু বঙ্গবন্ধুকে কেউ শোক, তার জন্য কেউ শোক প্রকাশ করতে পারছি না। কিন্তু আমেরিকাতে যখন আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়,
শুধুমাত্র ওয়াশিংটন থেকে স্প্রিংফিল্ড পর্যন্ত মানে ইলিনয়ের সেটা 2 সপ্তাহ লেগেছিল তার মানে মরদেহ নিয়ে যেতে, এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ শোক প্রকাশ করেছে। তখন ওয়াল হুইটম্যান তার বিখ্যাত কবিতা ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন এবং আরো লাইলাকে সঙ্গে তুলনা করে কবিতা লিখেছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। একইভাবে যখন জন এফ কেনেডিকে হত্যা করা হয় তখন সঙ্গে সঙ্গে বহু মানুষ শোক প্রকাশ করেছে। টাইমস লিটারেরি সাপ্লিমেন্ট তারা বহু বিখ্যাত কবিদের কবিতা ছেপেছে, অনেকভাবে শোক প্রকাশ হয়েছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশ করতে পারিনি। যখন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছে তখন এই কথাটা জওহরলাল নেহেরু বলেছিলেন যে সকল বাতি নিভে গেছে, আমাদেরও সকল বাতি নিভে গিয়েছিল, কিন্তু আমরা তখন প্রকাশ্যে শোক প্রকাশ করতে পারিনি। 6 বছরের নির্বাসন কাল শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ফিরে আসলেন, সেই সময় যে 17 মে 1981 সাল একটা ঝড়ো দিন, সেদিন বৃষ্টি হয়েছিল খুব, হাজার হাজার মানে লক্ষ লক্ষ লোক রাস্তা দুপাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে সেদিন অভ্যর্থনা জানিয়েছে। তিনি ফিরে এসেছেন। বঙ্গবন্ধুর যে আলোকবর্তিকা, বঙ্গবন্ধুর যে সাহস, তার যে আগামী দিনের স্বপ্নযাত্রা, সব কিছুকে ধারণ করে কিন্তু তিনি এ বাংলাদেশের মাটিতে এসেছেন। তারপরে কিন্তু সব মিলিয়ে তার 6 বছরের নির্বাসন এবং পরবর্তী 15 বছরে 21 বছর পরে আমরা আবার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এমনকি 7ই মার্চের ভাষণ কিন্তু যেদিন তিনি ক্ষমতা আসেন সেদিন 21 বছর পরে রেডিওতে আবার নতুন করে যে একটা বিস্মরণ কাল শেষে মনে হচ্ছে যে আমরা আবার জেগে উঠেছি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। কিন্তু এই যে সংগ্রাম, একটু আগে আপনারা শুনেছেন, বহুবার এই সময় কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং এর বড় ঘটনাগুলি, চট্টগ্রামে তো 24 জন মারা গেছে, তারপরে 21শে আগস্টের ঘটনা জানি আমরা, এরকম বহুবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে অনেকদিন একসঙ্গে কাজ করার। এখন আমি উপদেষ্টা হিসেবে কাজ করছি, কিন্তু এক সময় কয়েকটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে এবং পরবর্তীতে তার প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে আমি কাজ করেছি। বঙ্গবন্ধু কন্যা সবসময় একটা কথা বলতেন, দেখো আমি কোনো কিছুকে আল্লাহকে ছাড়া আমি কিছু ভয় পাই না, এইভাবে কিন্তু তিনি বলতেন। এবং তিনি, আপনারা দেখেছেন যে তিনি কিন্তু কোথাও কারো কাছে, একমাত্র স্রষ্টা ছাড়া কারো কাছে মাথা নত করা মানুষ তিনি নন। এবং সেজন্য যত প্রতিকূলতা এসেছে শেখ হাসিনা কিন্তু তার সাহসের সঙ্গে সে প্রতিকূলতা মোকাবেলা করেছেন। তো এই যে মোকাবেলা করার যে সময়, এই সময় কিন্তু আপনারা দেখবেন যে উনি কয়েকবারই কিন্তু জেলে গেছেন, বঙ্গবন্ধু কন্যা গেছেন। কিন্তু জেলে গিয়েও বঙ্গবন্ধু কন্যা যে লেখালেখি করেন এটা তো অনেকে আপনারা জানেন, তার অনেকগুলি বই আছে। এবং কিছুক্ষণ আগে সে এই বইটা আপনারা কেউ কেউ দেখে থাকতে পারেন, যে শেখ হাসিনা সবুজ মাঠ পেরিয়ে। এটা কিন্তু সবুজ মাঠ পেরিয়ে, এটা কাহিনীটা এরকম যে যেখানে ওনাকে রাখা হয়েছিল সংসদ ভবনের পাশে, তার পাশে কিন্তু হচ্ছে গণভবন, মানে একটু দূরেই যেখানে এখন তিনি থাকেন। তো তখন তিনি জেলে, মাঝখানে যে সবুজ মাঠ, সেই সবুজ মাঠ নিয়ে তার কিছু বর্ণনা এখানে আছে। এবং জেলখানায় বসে কিন্তু এই কথাগুলি তিনি লিখেছেন। এবং সেখানে দুটো গ্রন্থ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি যদি একটু নিজে সম্পাদনা করে দেন তাহলে খুব ভালো হয়, যেটা স্মারক গ্রন্থ যে দুটা। তো উনি রাজি হয়েছেন। আমি লেখাগুলি সংগ্রহ করে আমি ওনার কাছে পাঠাবো। লেখা কীরকম, যেমন ধরেন আমাদের দেশে আবার যারা বুদ্ধিজীবী তারা তো অনেক সময় একটু থেমে থাকতে পারেন না, যখন লেখা শুরু করেন তখন লেখার প্রাবল্যে আমরা অনেক সময় ভেসে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো যেমন একজনকে আমি অনুরোধ করলাম, এক ঐতিহাসিককে, যে আপনি একটা লেখা দিবেন। তো তিনি করলেন কি, আমি চাইলাম 3000 শব্দ, পরে বললাম যে ঠিক আছে আপনি 4000 শব্দ দেন। উনি 18,000 শব্দ দিলেন। হ্যাঁ, তো কঠিন, আমার কাটি নিয়ে আমাকে সবসময় বসে থাকতে হতো, ব্যাপারটা হচ্ছে কাঠটা কোন দিকে কাটবো, এরকম একটা সিচুয়েশন। তো ওনাকে কিন্তু ধরেন এই যে 4000 করে এরকম মানে 50-60টা লেখা, মানে আপনি চিন্তা করতে পারেন যে মানে একই সঙ্গে হয়তো আমি 20টা লেখা পাঠাচ্ছি। এবং উনি এই লেখাগুলি কিন্তু একেবারে গভীর অভিনিবেশ সহকারে দেখছেন। কারো কারো লেখায় বলছেন এটা সকাল হবে না, এটা বিকেল হবে, অর্থাৎ কেউ কেউ যে তথ্যগুলি দিচ্ছেন, উপাত্তগুলি দিচ্ছেন, সেগুলি কিন্তু তিনি দেখে দেখে ঠিক করছেন। এভাবে কিন্তু তিনি আসলে খুব গভীরে প্রবেশ করে কাজ করেন। এবং তিনি, আমি দেখেছি যে তখন থেকেই তার যে রাষ্ট্র গঠনের যে কল্পনা,
সেটা কিন্তু তিনি শুরু করেছেন এবং সেই লেখাগুলো গরিবের জন্য কিভাবে তিনি কাজ করবেন, সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করবেন, সোশ্যাল প্রোটেকশনের দিকে তিনি কিভাবে কাজ করবেন, সেগুলি তিনি কিন্তু তখনই কিন্তু কাজ করেছেন। তো তারপরে আপনারা জানেন যে 1/11-এর যে আপনার কথাটা হয়েছে, বঙ্গবন্ধুকে মানে অর্থাৎ বঙ্গবন্ধু কন্যাকে গ্রেপ্তার করা হয়, এটা -2 ফর্মুলার যে নামে আসলে শেখ হাসিনাকে এই বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে একটা চেষ্টা, সেই চেষ্টা তো আসলে এই ষড়যন্ত্র তো আসলে একদিনে শুরু হয়নি, বঙ্গবন্ধুকে হত্যার আগে থেকেই শুরু হয়েছিল এবং আস্তে 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 বঙ্গবন্ধু কন্যাকেও সরিয়ে দেওয়ার চেষ্টা, এবং সেই ষড়যন্ত্র যে এখনো শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা সেরকম না, এবং সেজন্য সবাইকে আসলে খুব সতর্কও থাকা খুবই জরুরি, প্রয়োজন আছে। তখন তার বিরুদ্ধে কি অভিযোগ করলো এটা একটু জানা দরকার, যে তিনি নাকি একটা সুটকেসের মধ্যে 3 কোটি টাকা ও তাকে কে একজন দিয়েছে। তো শেখ হাসিনা কিন্তু খুব মানে একদিক থেকে খুব রসিক, ওটার লেখার মধ্যে আপনি যদি পড়েন আপনি দেখবেন উনি লিখেছেন যে সুটকেসের যে সাইজ, তাতে তো এই সাইজে তো একটাতে 1 কোটির বেশি রাখা যায় না, তো তাহলে কি করে সুটকেসের মধ্যে 3 কোটি টাকা দিল, এইটা আমি ওদেরকে একটু প্রশ্ন করলাম। মানে অর্থাৎ যে কিভাবে একটা সাজানো হয়েছে, এবং সেই সময় কয়েকজনের নাম ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে, আসলে একটা চক্র চেষ্টা করেছে ডিজিএফআই রিপোর্ট এগুলিকে দিয়ে প্রকাশ করে নানাভাবে বঙ্গবন্ধু কন্যাকে যাতে হেয় করা যায় সেই চেষ্টাটা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি। এমনকি তিনি যখন তার কন্যাকে দেখতে গিয়েছিলেন বিদেশে, ফেরত আসার সময় বঙ্গবন্ধু কন্যাকে প্লেনে উঠতে দেওয়া হয়নি, তাকে বলা হয়েছে যে আপনি আসবেন না। তখন তিনি, এটা মধ্যে লেখা আছে, আমি ভেবেছিলাম যে একটু পড়ে শোনাবো, যাই হোক আমার মনে হয় যে বেশি সময় আমি না নেই। তো তাকে এখানকার যে তত্ত্বাবধায়ক সরকার, ওই যে 3 উদ্দিনের এক উদ্দিন, তখন হচ্ছে ফখরুদ্দিন সাহেব, তার কথা বললেন। তবে ইয়াজউদ্দিন সম্পর্কে একটু আপনাদের জানা দরকার, কারণ তার সময়ে কিন্তু তিনি কিন্তু এই যে মানে অর্থাৎ আর্মি ব্যাগ যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, এই ইয়াজউদ্দিন সাহেব তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থা তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, যেটা মানে কখনোই এরকম মানে উদাহরণ কেউ সৃষ্টি করেননি। তো এই জন্য সেই সময় তার আসলে নাম হয়েছিল ইয়েসউদ্দিন, মানে ইয়েস মানে হচ্ছে যে সেই সময় বিএনপি জামাতের লোকজন যা বলতো ওনারা সেটাই ইয়েস করতেন, ওই সেই জন্য তাকে ইয়েসউদ্দিন বলা হয়েছে। তো ওই ইয়েসউদ্দিনের হাত থেকে ক্ষমতা গ্রহণ করলেন তারা, এবং তারা দেখলেন যে আসলে তো শেখ হাসিনা তাদের জন্য এবার একটা রাজনীতিকরণের জন্য যে একটা কাজ তখন শুরু হলো, যে বাংলাদেশে যেন আসলে কোনো রাজনীতিবিদরা, আরো একটা বিষয় তো বলা দরকার, তখন কিছু কিছু সুশীল সমাজের প্রতিনিধি যে তারা ভাবতেন যে তো মানে সুটকুট পরে টরে কিংবা যেভাবে হোক আর কি, যে অপেক্ষায় আছেন কখন ডাক পড়ে তারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবেন। বাংলাদেশের রাজনীতির সম্পর্কে কোনো ধারণা নাই, তিনি উপদেষ্টা হওয়ার জন্য বসে থাকেন, মাঠে ঘাটে কোনোদিন কাজ করেননি। তিনি মনে করেন যে আমি একটু যেহেতু লেখাপড়া করেছি, বিদেশে কিছু লেখাপড়া করেছি, কিছু ইকোনমিক্স জানি কিংবা কিছু তত্ত্ব জানি, অর্থাৎ এটাকে ঝেড়ে আমি একটা উপদেষ্টা হয়ে যাব বাংলাদেশকে চালানোর জন্য। এবং তারা কিন্তু এইরকম একটা পরিস্থিতি তৈরি করার তখন চেষ্টা করেছেন, এবং তারাও কিন্তু অনেকে এই ষড়যন্ত্রের ভেতরে কিন্তু অংশ নিয়েছেন। সবকিছু মিলে বঙ্গবন্ধু কন্যাকে হেয় করার জন্য, বঙ্গবন্ধু কন্যাকে জনসমক্ষে হেয় করার জন্য একটা কাহিনী ফেদে এবং সেই সময় এই ঘটনাগুলি করেছে, কিন্তু শেষ পর্যন্ত এটাকে আর আসলে প্রমাণ করতে পারেনি, এবং আমাদের দেশে আসলে রাজনীতিবিদরা কিন্তু ছাড় দেননি। হ্যাঁ, আমরা দেখেছি যে একেবারে মানে তরুণ রাজনীতিবিদ থেকে শুরু করে জিল্লুর রহমান সাহেবের মতো, মানে অর্থাৎ শ্রদ্ধেয় জিল্লুর রহমান সাহেব এখন আমাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাও কিন্তু সেই সময় কিন্তু এই বঙ্গবন্ধু কন্যার পক্ষে যেভাবে দাঁড়িয়েছিলেন এবং সারা বাংলাদেশের মানুষ যেভাবে দাঁড়িয়েছিল, পক্ষে সম্ভব হয়নি কোনোভাবে বঙ্গবন্ধু কন্যাকে তার যে অর্থাৎ যে সাহসী অর্জনের যে জায়গা থেকে সেখান থেকে তাকে সরিয়ে আনা। এবং একটা সময় তত্ত্বাবধায়ক সরকার বাধ্য হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে মুক্তি দিতে, সেই মুক্তিকে আমরা আজকে সেলিব্রেট করছি। তো এই যে সেলিব্রেশনটা, আমি সবসময় মনে করি এটা শুধু উৎসব নয়, এই অর্জনটা সবসময় উৎসব নয়, এর তাৎপর্যকে আমাদেরকে আসলে মানুষের সামনে তুলে ধরা দরকার এবং ইতিহাসের সঙ্গে কানেক্ট করা দরকার। সেটা করতে পারলে আমি মনে করি যে আজকে যে দিবসের যে গুরুত্ব বা তাৎপর্য, সেটা সত্যিকার অর্থেই কিন্তু আমরা মানে এটাকে আমরা সেভাবে উদযাপনটা করতে পারবো। আর আজকে যে জায়গাটা আমরা আছি সেটাকে আমরা অবশ্যই সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, বাংলাদেশটা আমাদের আরাধ্য বাংলাদেশ, এই বাংলাদেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্নটা দেখেছিলেন সেটা কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি।
কিন্তু আজকে যে যাত্রাটা, আমরা যে স্মার্ট বা বুদ্ধিদীপ্ত একটা বাংলাদেশের জায়গায় আমরা কথাটা বলছি, এই জায়গাটাতে কিন্তু সবাইকে তৈরি হওয়ার একটা বিষয় আছে। আমরা এখন বলি যে আমরা সবাই কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা এটা এভাবে বলি, কিন্তু এটার ভেতরে যে আসলে দর্শনটা, সেটা কিন্তু অনুধাবন করতে হবে। এটা অনুধাবন করলে কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারবো। সেই জন্য আমি মনে করি যে আমাদের তরুণ শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে অবহিত করা, তারা যাতে সত্যিকার অর্থে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, যার মাধ্যমে আগামী দিনে যে চারটা স্তম্ভ আছে সেগুলি সব কিছু একটু ভালোভাবে তারা জানলে আমরা আগামী দিনে বাংলাদেশটাকে যেভাবে দেখতে চাই, সেটা কিন্তু মূল কুশীলব হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। সেজন্য তরুণ প্রজন্মকে যেভাবে ইতিহাসও জানা দরকার, সেজন্য সমকালে সকল কিছুর সঙ্গে নিজেকে অভিযোজিত করা, যেটাকে অ্যাকোমোডেট করা এবং সেই সম্পর্কে জানা এবং নিজের জীবন এবং জীবিকাকে আরও সুন্দরভাবে অর্থাৎ পরিচালনা করার যে সক্ষমতা, সেই সক্ষমতা অর্জন করাটাই হচ্ছে আসলে স্মার্টনেস। শুধুমাত্র সুটকুট পরে কেউ একজন টাই পরে হাঁটলো, আমরা বললাম বাহ বাহ খুবই স্মার্ট মানুষ, ওইটাকে আসলে বাংলায় হয়তো সপ্রতিভতা বলা যেতে পারে, কিন্তু সেটা সত্যিকারের স্মার্ট বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না। স্মার্ট বাংলাদেশে প্রতিনিধিত্ব করে যারা উন্নয়নকে আগামী দিনের স্বপ্নযাত্রার সঙ্গে অভিযোজিত করতে পারে, যারা সক্ষমতাকে স্বপ্নযাত্রার সঙ্গে অভিযোজিত করতে পারে, যারা নিজের জীবনকে নতুন করে সাজিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্মান এবং মর্যাদাকে তুলে ধরতে পারে। সেটাই এখন ওই কারামুক্ত শেখ হাসিনাও একজন বলেছেন যে এই কারামুক্তি শুধুমাত্র কারাগারে গেট থেকে বেরিয়ে আসা নয়, এই হচ্ছে একটা অন্তহীন মুক্তি, এবং এটা হচ্ছে বাংলাদেশকে সমুন্নত জায়গা থেকে আরও সমুন্নত জায়গায় তুলে ধরার মুক্তি। আসুন আমরা সবাই এই মুক্তির যাত্রায় স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আমরা সামিল হই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।